আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার আমি এসে গেছি তোমাদের সামনে, নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজ সেই বায়োলজি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আর আজ আমরা সেই রিপ্রোডাকশনের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। নিশ্চয় বিরক্ত হয়ে যাচ্ছ তোমরা, একই অধ্যায় বারবার পড়তে হচ্ছে। কি করবো বলো, কিছুই করার নেই, আমাদের শেষ করতে হবে ক্লাসটা, যেভাবে হোক শেষ করতে হবে। চলো তাহলে শুরু করে দিই। আজকে আমরা শেষ অংশটুকু তাড়াতাড়ি শেষ করে ফেলবো আমরা, ঠিক আছে? তোমাদের আমি বেশি সময় নিব না। চলো তাহলে আজ আমরা মূলত, আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের এরপরে কি আছে, মানব প্রজননে হরমোনের ভূমিকা আছে। আমরা সেই হরমোনের ভূমিকাটা নিয়ে এখন আপাতত আলোচনা করি। এরপরে আর কিছু স্টেপ আছে, তারপরে আর কিছু, তারপর শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা মানব হরমোন নিয়ে আলোচনা করি। হরমোন তো তোমরা মোটামুটি সবাই জানো, হরমোন কাকে বলে। আমরা হরমোন নিয়ে আগের আলোচনা করে এসেছি আগের অধ্যায়ে। হরমোনটা কি মনে আছে তোমাদের? তারপর আমি বলে দিই তোমাদের। হরমোনটা হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ নালীবিহীন এক ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ। তাহলে হরমোনটা কি? হরমোন হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ যা নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এর যাওয়া আসার জন্য এ কি সাহায্য নেয়? এই রক্তনালীর সাহায্য নেয়, অর্থাৎ রক্তনালীর ভেতরে যে রক্তগুলো থাকে এর মাধ্যমে এ যাওয়া আসা করে এবং নিজের কাজগুলো সে নিজে নিজে নিয়ন্ত্রণ করে, নিজের কাজগুলো সকলে সে সম্পন্ন করে। তাহলে এই হচ্ছে হরমোন। দেখো, এই রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে। আর শুধু যে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তা না, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতেও হরমোন যথেষ্ট ভূমিকা রাখে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হরমোন নির্দিষ্ট অথচ স্বল্প মাত্রায় নিঃসৃত হয়ে দেহে নানাবিধ কার্যকলাপ সংগঠিত করে এবং সহায়তা করে। তাহলে চলো আমাদের প্রজনন সংক্রান্ত যে হরমোনগুলো আছে, অর্থাৎ মানব দেহে প্রজননে সাহায্য করে যে হরমোনগুলো, এই হরমোনগুলোর আমরা নাম জেনে নিই। তাহলে প্রথমেই আসছে হচ্ছে পিটিউটারি হরমোন, পিটিউটারি গ্রন্থি, অর্থাৎ যেই গ্রন্থিগুলো থেকে হরমোনগুলো নিঃসৃত হয়, যে গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসৃত হয়, তাহলে আমাদের সেই গ্রন্থিগুলো সম্পর্কে আগে জেনে নিতে হবে। তাহলে দেখো আমরা কি জানছি, হরমোন। হরমোন আমরা প্রথমেই জানি তাহলে পিটিউটারি গ্রন্থি, পিটিউটারি, পিটিউটারি গ্রন্থি। তারপর আছে কি, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, গ্রন্থি, অর্থাৎ এই গ্রন্থিগুলো থেকে কিন্তু হরমোনগুলো নিঃসৃত হয়। এরপরে আছে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। তারপর আছে হচ্ছে যে তোমাদের শুক্রাশয়ের অনালো গ্রন্থি, শুক্রাশয়ের অনালো গ্রন্থি। এরপর আছে ডিম্বাশয়ের অনালো গ্রন্থি, একই। ডিম্বাশয়ের অনালো গ্রন্থি এবং আরেকটা আছে গ্রন্থি, সেটা হচ্ছে প্লাসেন্টা বা অমরা, আমরা যাকে বলি বাংলায় অমরা। এই হচ্ছে গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় এবং যেগুলো আমাদের প্রজনন কাজে অনেক অনেক সহায়তা করে।
যেমন ধরো পিটিউটারি গ্রন্থি, প্রথমেই আসছি। এই পিটিউটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি মানে বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয়, যেগুলো আমাদের দেহে বিভিন্ন বৃদ্ধি সংগঠিত করে। আবার দেখো এই হরমোনগুলো আবার জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে। মাতৃদেহের স্তন গ্রন্থির বৃদ্ধি এই কাজগুলো কমপ্লিট করে বা সম্পন্ন করে। এছাড়াও দেখো জরায়ুর সংকোচনেও হেল্প করে, অর্থাৎ পিটিউটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়। আবার দেখো এই যে থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। কোন ধরনের হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। এই থাইরক্সিন হরমোনটা কি করে? আমাদের দেহের মানসিক, দৈহিক, যৌন লক্ষণ প্রকাশ, বিপাকে সহায়তা এইসব করে। এরপরে দেখো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত কিছু হরমোন, অর্থাৎ এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন আবার কি করে? আমাদের যৌনাঙ্গ বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। আবার এই যে শুক্রাশয়, এই শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেই হরমোন নিঃসৃত হওয়ার কারণে, এবং আরো একটা হরমোন আছে যার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এই দুটো হরমোন নিঃসরণের ফলে এই যে আমরা যে আগে পড়ে আসলাম যে নিষেক কাকে বলে, নিষেকে আমাদের কি প্রয়োজন? শুক্রাণু প্রয়োজন এবং ডিম্বাণু প্রয়োজন। ঠিক এখান থেকে যে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন যে হরমোন নিঃসৃত হয়, এই হরমোনটা কি করে? শুক্রাণু উৎপাদন করে, তারপর ছেলেদের গোপদায়ী গজানোতে সাহায্য করে। গলার স্বর, অর্থাৎ ছেলেদের গলার স্বর দেখবা এই যে একটা নির্দিষ্ট বয়সে এসে, অর্থাৎ ছেলেদের বয়ঃসন্ধিকাল তোমরা জানো 9 পর থেকে শুরু হয়, এই সময় এসে কি হয়? গলার স্বরটা পরিবর্তন হয়। এই গলার স্বর পরিবর্তন করতেও এই শুক্রাশয়ের যে অনালো গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই হরমোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো এই যে ডিম্বাশয়ের অনালো গ্রন্থি, এই ডিম্বাশয়ের অনালো গ্রন্থি থেকে আবার হরমোন নিঃসৃত হয়। কি হরমোন নিঃসৃত হয়? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই হরমোনগুলো নিঃসৃত হওয়ার কারণেই কিন্তু মেয়েদেরও নারী সুলভ আচরণ, তারপরে মেয়েদের যে গর্ভ অবস্থায় জরায়ু, ভ্রূণ, তারপরে অমরা, ঋতুচক্র নিয়ন্ত্রণ, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? সেই ডিম্বাশয় থেকে যে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন নামক যে হরমোন নিঃসৃত হয়, এই হরমোনগুলো এইগুলো নিয়ন্ত্রণ করে। আবার দেখো এই যে অমরা আছে, এই অমরা গ্রন্থি, এই অমরা থেকে আবার, এই প্লাসেন্টা থেকে আবার গোনাডোট্রপিক এবং প্রজেস্টেরন এই দুটো নিঃসৃত হয়ে কি হয়? ডিম্বাশয়ের যে অনালো গ্রন্থি আছে, এই গ্রন্থিটাকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের যে প্রজননের যে হরমোনগুলো মানব দেহে, এই হরমোনগুলো থেকে এই হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়? এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয়। তাহলে এই গ্রন্থিগুলোর নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। কি কি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, শুক্রাশয়ের অনালো গ্রন্থি, ডিম্বাশয়ের অনালো গ্রন্থি এবং অমরা, যেটা এই যে গ্রন্থি। তাহলে আমরা গ্রন্থিগুলোর নাম নিশ্চয়ই তোমরা জেনে গেছো। তাহলে দেখো মানব শিশু জন্মগ্রহণের পর থেকে কিন্তু প্রজনন, যখন জন্মগ্রহণ করে একটা মানব শিশু, পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তার প্রজনন তন্ত্রটা অপরিণত থাকে। অর্থাৎ এই যে একটা শিশুকাল থেকে তার বাল্যকাল অতিক্রম করে কৈশোর, এবং তারপর সে তারুণ্যে উপনীত হয়, তারুণ্যে পৌঁছায়। তাহলে এই যে তারুণ্যে যখন উপনীত হচ্ছে, অর্থাৎ কৈশোর এবং তারুণ্যের যে একটা সময়, এই যে কৈশোর থেকে তারুণ্যে যাওয়ার যে একটা সময়, এটাই কিন্তু একটা মানুষের হচ্ছে বয়ঃসন্ধিকাল। তাহলে বয়ঃসন্ধি কালটা, এই সময় কিন্তু কি হয়? ছেলে মেয়েদের দৈহিক, মানসিক এবং আচরণ না, তাহলে এই বয়ঃসন্ধিকালে কি হয়? ছেলে মেয়েদের সেই দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণগত পরিবর্তন হয়, যেগুলো তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো বয়ঃসন্ধিকালটা আসলে কি।
তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় কি হয়, এই সময় তার যৌন বৈশিষ্ট্যগুলোরও কিন্তু বিকাশ ঘটে, অর্থাৎ প্রজনন তন্ত্রের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর বিকাশ ঘটে এবং বৃদ্ধি ঘটে। তাহলে এই যে বৃদ্ধি ঘটে প্রজনন তন্ত্রে, এটা কে সাহায্য করে? এই হরমোনগুলো সাহায্য করে। অর্থাৎ এই প্রজনন তন্ত্রের বৃদ্ধি বলো আর বিকাশ বলো, এই পুরোটা কমপ্লিট করতে কে সাহায্য করে? গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? হরমোন পালন করে। তাহলে এই যে দেহের বাইরে এবং ভেতরের যে পরিবর্তন ঘটে, ছেলেদের যে ধরো ছেলেদের কি হয়, গোঁফদাড়ি ওঠে, তারপর গলার স্বর পরিবর্তন হয়, কাঁধটা চওড়া হয়ে যায়, এইগুলো সেই হরমোনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো মেয়েদের কি হয়, মেয়েদের এই যে বয়ঃসন্ধিকালের সময় কি হয়, ত্বকটা মসৃণ হয়, কোমল হয়, কমনীয়তা বৃদ্ধি পায়, ঋতুস্রাব বা মাসিক হয়। এই যে ঋতুস্রাব আসলে কি? আমরা আসলে বলছি ঋতুস্রাব বা মাসিক, আসলে ঋতুস্রাবটা কি? বয়ঃসন্ধি কাল থেকে শুরু হয়, অর্থাৎ একটা মেয়ের সেই বয়ঃসন্ধি কাল যদি 9 বছর থেকে শুরু হয়, তাহলে এই 9 বছর থেকে প্রত্যেক মাসে অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্তস্রাব হয়, শরীরের কিছু রক্ত বাইরে বেরিয়ে আসে, এটাকেই বলা হয় কি? মাসিক বা ঋতুস্রাব। আর বয়ঃসন্ধি কালের 1-2 বছর পর থেকেই মেয়েরা প্রজনন ক্ষমতা সম্পূর্ণ হয়। আর সাধারণত এই যে ঋতুস্রাব, এই ঋতুস্রাবটা একটা মেয়ের 40 থেকে 50 বছর পর্যন্ত স্থায়ী থাকে, অর্থাৎ কোন মেয়েদের সেই বয়ঃসন্ধি কাল থেকে 40 বছর, 41, 42, 43, 45, 50 বছর পর্যন্ত থাকে। এই নির্দিষ্ট সময় পর 40 থেকে 50 বছর পরে কি হয়, এটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, একেবারে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। এই অবস্থাটাকে বলবো আমরা মেনোপজ। এই অবস্থাকে বলবো কি আমরা? মেনোপজ বা রজনী বৃত্তিকাল। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন একটা মেয়ে গর্ভ অবস্থায় থাকে তখন কিন্তু তার ঋতুস্রাবটা বন্ধ থাকে। এই হচ্ছে আমাদের প্রজনন তন্ত্র। তাহলে আমরা এখন হরমোন নিয়ে মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল। আমরা এখন ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করব। ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের এখন এই স্টেপে আমরা কি করব? আমরা ভ্রূণের বিকাশ। আসলে এই যে আমরা বলছি যে নিষেকে, এই নিষেকে কি হবে? নিষেকে এই হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটো মিলিত হয়ে কি হবে? নিষেক সম্পন্ন হবে। এই মিলিত হওয়ার প্রক্রিয়াকে কি বলবো আমরা? নিষেক। এবং নিষেকের পরে যে কোষটা তৈরি হলো, এটাকে বলবো কি আমরা? জাইগোট। এটাকে কি বলবো আমরা? জাইগোট। আমি আগেই বলেছিলাম আগের ক্লাসে যে জাইগোটটাই হচ্ছে প্রাণীর শুরু, জাইগোটটাই হচ্ছে জীবনের প্রথম কোষ। এই কোষটাই হচ্ছে জীবনের প্রথম কোষ। এটাই আস্তে আস্তে কি হবে? এই কোষটা বিভাজনের মাধ্যমে এক সময় এই একটা পূর্ণাঙ্গ মানব তৈরি হবে। তাহলে ভ্রূণের বিকাশটা কিভাবে হবে? এই যে নিষিক্ত ডিম্বাণু, তাহলে কি এই দুটো ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হইল, অর্থাৎ শুক্রাণুটা ডিম্বাণুটাকে নিষিক্ত করলো। আবার দেখো একটা শুক্রাণু দ্বারা কিন্তু একটা ডিম্বাণু নিষিক্তকরণ হবে। তাহলে নিষিক্ত ডিম্বাণুটা কি হবে? ধীরে ধীরে ডিম্বনালী বেয়ে মনে করো এটা হচ্ছে জরায়ু, ধীরে ধীরে ডিম্বনালী বেয়ে এই জরায়ুর ডিম্বনালী বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হবে। এটা জরায়ু, এই যে নিষিক্ত, এটা হচ্ছে নিষিক্তকরণ হয়ে গেছে। এইটা এবার এদিক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিংবা যাচ্ছে। এই সময় নিষিক্ত ডিম্বাণুর কোষটা বিভাজিত হবে। এই সময় এই কোষটা কি হবে? বিভাজিত হবে। এরকম বারবার বিভাজিত হবে। এই যে বিভাজিত হবে, এই বিভাজনকে বলবো কি আমরা? ক্লিভেজ। এই বিভাজনকে কি বলবো আমরা? ক্লিভেজ। প্রায় পরীক্ষায় আসে ক্লিভেজ কি? কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠন উন্মুখ ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছাবে। অর্থাৎ এই কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠন উন্মুখ, অর্থাৎ তৈরি হয়ে গেছে প্রায়, এই রকম ভ্রূণটা কি হবে? এই ভ্রূণটা এই জরায়ুতে পৌঁছাবে। মনে করো এই জরায়ুতে পৌঁছে গেছে। এই পর্যায়ে ভ্রূণকে বলবো কি আমরা? ব্লাস্টোসিস্ট।
অর্থাৎ যখনই জরায়ুর কাছে পৌঁছে যাবে তখন আমরা তাকে কি বলবো, ব্লাস্টোসিস্ট। তাহলে এই পর্যায়কে আমরা কি বলবো, ভ্রূণকে ব্লাস্টোসিস্ট। জরায়ুতে এর পরে যে ঘটনাগুলি ঘটছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্লাস্টোসিস্টের পরবর্তী পর্যায়গুলো সম্পূর্ণ হওয়ার জন্য এই জরায়ুর প্রাচীরে সংলগ্ন হতে হবে। এই ভ্রূণটাকে এর প্রাচীরের সাথে কি হতে হবে, সংলগ্ন হতে হবে, নিজেকে আটকাতে হবে, যুক্ত করতে হবে। তাহলে এই যে জরায়ুর প্রাচীরে ভ্রূণের এই সংযুক্তিকে, অর্থাৎ এইটাকে তো আরো নিজেকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য কি করতে হবে, এর সাথে সংযুক্ত করতে হবে। এই সংযুক্ত করার পদ্ধতিকে বলা হয় কি, যখন সংযুক্ত করে ফেলবে, সংযুক্ত হয়ে যাবে, তখন এই সংযুক্তিকে বলবো আমরা ভ্রূণ সংস্থাপন বা গর্ভধারণ। তখন আমরা তাকে বলবো কি, ভ্রূণ সংস্থাপন বা গর্ভধারণ। তাহলে জরায়ুর অন্তর্গাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার প্রক্রিয়া থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই অবস্থাটাকে বলবো কি আমরা, গর্ভ অবস্থা। আর এইটা মূলত 30 থেকে 40 সপ্তাহ পর্যন্ত এই গর্ভ অবস্থা বিদ্যমান থাকে। এরপরে এসে আমরা অমরা নিয়ে আলোচনা করি। আমরা পড়েছিলাম যে অমরা কি, অমরা একটা গ্রন্থি, তাই না? অমরা একটা গ্রন্থি, অমরা বা প্ল্যাসেন্টা। তাহলে ভ্রূণ প্রতিস্থাপন হয়ে গেল, গর্ভ অবস্থা হয়ে গেল। এরপরে আমরা পড়বো কি, প্ল্যাসেন্টা। তাহলে প্ল্যাসেন্টাটা কি? প্ল্যাসেন্টাটা হচ্ছে এই যে ভ্রূণটা যে জরায়ুতে প্রতিস্থাপিত হলো, তাহলে প্রতিস্থাপিত হয়ে তো তাকে বড় হতে হবে। প্রতিস্থাপিত হয়ে কি করতে হবে, তাকে বড় হতে হবে। বড় হওয়ার জন্য কি করতে হবে, তাহলে যে মাতৃগর্ভে সে বড় হচ্ছে, সেইখান থেকে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং জরায়ুর টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত করতে হবে। এবং জরায়ুর টিস্যুর মধ্যে যে একটা সম্পর্ক স্থাপিত হবে, সম্পর্ক স্থাপিত করার জন্য একটা অঙ্গ কাজ করবে। এই অঙ্গটা অস্থায়ী অঙ্গ, এইটাকেই বলবো কি আমরা, প্ল্যাসেন্টা বা অমরা। তাহলে যে বিশেষ অঙ্গের মাধ্যমে এই মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ, মনে করো এটা ক্রমবর্ধমান ভ্রূণ, এবং মাতৃ জরায়ু, ভ্রূণ এবং এই মাতৃ জরায়ুর যে টিস্যু আছে এদের ভেতরে একটা সম্পর্ক স্থাপন করবে, সেই অঙ্গটাকে, বিশেষ অঙ্গটাকেই বলবো কি আমরা, প্ল্যাসেন্টা বা অমরা। ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যে এই সংস্থাপন কাজ চলে। অর্থাৎ এই ভ্রূণটা জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যে সংস্থাপনটা সম্পন্ন হয়। এবং ক্রমবর্ধমানশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরে, অর্থাৎ এর কিছু কোষ এবং এই মাতৃ জরায়ুর যে টিস্যু আছে এর কিছু কোষের সমন্বয়ে যে অস্থায়ী যে অঙ্গটা তৈরি হবে সেটাই হচ্ছে কি, প্ল্যাসেন্টা। অর্থাৎ একটা ডিম্বাকার এবং রক্তনালী সমৃদ্ধ, এখান থেকে কিছু কোষ, এখান থেকে কিছু রক্তনালী কোষ নিয়ে তৈরি হবে, এটাই কি অমরা। এরপরে দেখো নিষেক, এই যে নিষিক্ত হলো, এই নিষেকে 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হবে। অর্থাৎ এই মনে করো অমরা, এটা কয় সপ্তাহের ভিতর গঠিত হবে, 12 সপ্তাহের মধ্যে। কখন থেকে 12 সপ্তাহ? এই নিষিক্তকরণ থেকে 12 সপ্তাহের মধ্যে এটা তৈরি হবে। এবং এভাবে ভ্রূণ এবং মাতৃ জরায়ুর মধ্যে এই তৈরি হওয়ার পর কি হবে, এই ভ্রূণ এবং মাতৃ জরায়ুর মধ্যে সম্পর্ক সে বজায় রাখবে। এবং এটা একটা অস্থায়ী অঙ্গ, এটা প্রসবের সময় আবার বাইরে নিষ্ক্রান্ত হয়। তাহলে এই যে অমরার সাহায্যে ভ্রূণের জরায়ুর গায়ে, এই যে অমরার সাহায্যে এই যে ভ্রূণটা এই যে জরায়ুর গায়ে যে সংস্থাপিত হয়েছে, অর্থাৎ বন্ধ করো। তাহলে দেখো এই যে ভ্রূণ যে জরায়ুর গায়ে স্থাপিত হইলো, তারপরে অমরা যে তৈরি হলো, তাহলে অমরাটা আসলে কি করবে, অমরা কেন তৈরি হলো? অমরাটা তৈরি হলো ভ্রূণ এবং জরায়ুর মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপিত করার জন্য। অর্থাৎ এই যে ভ্রূণের বৃদ্ধির জন্য, মনে করো এটা হচ্ছে ভ্রূণ, এই অংশটা কি ভ্রূণ, তাহলে এইটা বৃদ্ধির জন্য কিন্তু বিভিন্ন রকম খাদ্যের, পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন বেঁচে থাকার জন্য। তাহলে এগুলো সে পাবে কোথা থেকে? এভাবেই পাবে। অর্থাৎ অমরা তাকে সাহায্য করবে, প্লাসেন্টা তাকে সাহায্য করবে। শর্করা বলো, আমিষ বলো, স্নেহ জাতীয় খাদ্য বলো, খনিজ লবণ বলো, এইগুলো কি হবে,
এইগুলো অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করবে। অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করবে। এবং অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। অমরাটা কি করে, প্লাসেন্টাটা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। আমাদের ফুসফুসটা ঠিক যেভাবে আমাদেরকে সাহায্য করে, ঠিক অমরাটাও ভ্রূণটাকে ঠিক সেভাবেই সাহায্য করে, সেভাবে হেল্প করে। আমরা ভ্রূণের মাধ্যমে অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে, এই অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেনটা, মায়ের রক্ত থেকে কি করবে, অক্সিজেনটা এবং কার্বন ডাই অক্সাইডটা বিনিময় ঘটবে। এবং একই সাথে বৃক্কের মতো কাজ করে। এইটা একই সাথে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাইরে নিষ্ক্রান্ত করতেছে, অক্সিজেন যুক্ত রক্ত আবার ভ্রূণের ভিতর দিচ্ছে, আবার হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ বাইরে নিষ্ক্রান্ত করতেছে। অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো আদান প্রদান করছে কে, বিনিময় ঘটাবে কে, অমরা, প্লাসেন্টা। আবার দেখো যত বর্জ্য পদার্থ আছে এগুলো বাইরে নিষ্ক্রান্ত করবে কে, প্লাসেন্টা। আবার মানে মোটামুটি সে বৃক্কের কাজ বলো, তারপরে ফুসফুসের কাজ বলো, সবগুলোই মোটামুটি অমরার দ্বারাই সম্পূর্ণ হয়। অর্থাৎ এই সবকিছুই অমরা তৈরি করে। তাই এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন। এবং এইটা মানে ভ্রূণ একেবারে বৃদ্ধি হয়ে বা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো অমরা, এই অমরাতে কিন্তু প্রচুর রক্তনালী আছে। এগুলো কিন্তু এক একটা রক্তনালী, এগুলো কি এক একটা রক্তনালী। এটা কি মনে করো, এটা হচ্ছে একটা অমরা। তাহলে এইগুলো কি এক একটা রক্তনালী, প্রচুর রক্তনালী এখানে। তাহলে অমরার অম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে, অর্থাৎ এই যে ভ্রূণ, এইটাকে যদি আলাদা ভাবে দেখি তাহলে এইটা হচ্ছে অম্বিলিকাল রজ্জু। এইটা কি হয়, এইটা হচ্ছে ভ্রূণের নাভি। এই নাভির সাথে একেবারে সংযুক্ত থাকে, এই নাভির সাথে একেবারে সংযুক্ত থাকে। একে নাড়িও বলা যায়। আমরা জানি যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার নাড়ি কেটে দিতে হয়, তাই না? এইটা আসলে কি, ওই নাড়িটা আসলে বায়োলজির ভাষায় যদি আমরা বলি তাহলে বলবো কি, অম্বিলিকাল রজ্জু। এই নাড়িটা মূলত কি তাহলে, অম্বিলিকাল রজ্জু। এই নালীটা, এই মূলত একটি নালী যার ভিতর দিয়ে, এই সকল কিছু আদান প্রদান সম্পূর্ণ হয়। সে কার্বন ডাই অক্সাইড বলো, অক্সিজেন বলো, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ বলো, যা কিছু তুমি বলো, সকল কিছুই কি হবে, এর মাধ্যমে আদান প্রদান হবে। এরপরে দেখো এই যে গর্ভ অবস্থায় অমরা থেকে এমন কতগুলো হরমোন নিঃসৃত হয় যা মাতৃদুগ্ধ উৎপাদন, অর্থাৎ এই অমরা থেকে এমন কতগুলো হরমোন নিঃসৃত হবে যা মাতৃদুগ্ধ উৎপাদন এবং প্রসব সহজ করতে সাহায্য করে। এরপর আসছে হচ্ছে ভ্রূণ আবরণে। প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মানে একেবারে একটা ভ্রূণ আবরণী আছে, কতগুলো ঝিল্লি আছে, চারিদিকে পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এটাই কি মূলত, এটাই হচ্ছে ভ্রূণ আবরণী, এটাই কি ভ্রূণ আবরণী। আর এগুলো ভ্রূণের পুষ্টি, খাদ্য, বর্জ্য নিষ্কাশন বিভিন্ন কাজ করে নেয়, বিভিন্ন কাজ সম্পন্ন করে। তাহলে দেখো এই যে মাতৃগর্ভ, এই মাতৃগর্ভে কিন্তু এই প্রথম থেকে যদি আমি বলি তাহলে কি হবে, এই যে সময় লাগবে, এই যে নিষিক্তকরণ হলো, এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্তকরণ হলো। নিষিক্তকরণের প্রায় 36 ঘন্টা পর কিন্তু ডিম্বাণুর বিভাজন শুরু হয়। প্রায় 36 ঘন্টা পর কিন্তু এর বিভাজন শুরু হবে। ওই যে আমরা যেটা ক্লিভেজ বলেছিলাম না, সেই ক্লিভেজটা প্রায় 36 ঘন্টা পরে ডিম্বাণুর বিভাজন শুরু হবে। এবং এর প্রায় 72 ঘন্টা পর 16 কোষ বিশিষ্ট একটা, এর প্রায় 72 ঘন্টা পর কি হবে, তাহলে এই যে 36, এর প্রায় 72 ঘন্টা পর কি হবে, এই 16 কোষ বিশিষ্ট একটা মানে একটা গঠন করবে এবং পরবর্তীতে এটা একটা বলের আকার ধারণ করবে। এর ভেতরে 16টা কোষ থাকবে এবং এটা কি 72 ঘন্টা এবং এটা বলের আকৃতি ধারণ করবে। এরপরে 4 সপ্তাহ পর ভ্রূণথলি তরলের মধ্যে ভাসতে থাকে। এরপরে প্রায় 4 সপ্তাহ পর, এরকম 4 সপ্তাহ পর, এটা হচ্ছে কি 4 সপ্তাহ পর কি হবে, এই যে ভ্রূণথলি তরলের মধ্যে ভাসতে থাকবে, একটা তরলের মধ্যে ভাসতে থাকবে।
এরপরে দেখো এই সময় হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হবে। ঠিক এই সময় হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হবে। হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হবে। প্রায় 5 সপ্তাহ পর ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে এবং হাত ও পায়ের গঠনগুলো হয়। প্রায় 5 সপ্তাহ পর, অর্থাৎ 5 সপ্তাহ পরে আবার দেখো 5 সপ্তাহ পরে কি হবে, প্রায় ভ্রূণের গঠন শুরু হবে এবং এর ভেতরে হাত এবং পা গুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে তৈরি হওয়া। এর প্রায় 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হবে এবং কিন্তু অঙ্গগুলো আকারে ছোট থাকবে। অর্থাৎ 8 সপ্তাহ পরে একেবারে 8 সপ্তাহ পরে এটা মোটামুটি একটা ছোট্ট আকার ধারণ করবে, যাকে বলা হবে ফিটাস। এবং 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে এবং দেহের বৃদ্ধিটা শুরু হয়ে যাবে 28 সপ্তাহ পর। এবং 38 সপ্তাহ পরে কি হবে, 38 সপ্তাহ পরে ভিতরের ফিটাসটা মাথার নিচে ঘুরতে থাকবে, ভিতরের ফিটাসের মাথা নিচের দিকে ঘুরে যাবে এবং ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। প্রায় 38 সপ্তাহ পর এই যে ফিটাস, এই ফিটাসটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে জরায়ুর এবং মানে অর্থাৎ ফিটাসের যে মাথা, অর্থাৎ এক কথায় এই ভ্রূণে একটা শিশুর যে মাথা, এটা একসময় ধরে এরকম উপরে ছিল, আস্তে আস্তে জরায়ুর নিচের দিকে নামতে শুরু করবে এবং প্রসবের মোটামুটি প্রস্তুতি গ্রহণ করবে। এরপরে আস্তে আস্তে কি হবে, প্রায় 40 সপ্তাহ এভাবে অবস্থান করার পরে পিটিউটারি গ্রন্থি এবং অমরা থেকে হরমোন নিঃসৃত শুরু হবে। 40 সপ্তাহের মধ্যে কি হবে, মানে 38 থেকে 40 সপ্তাহের মধ্যে পিটিউটারি গ্রন্থি থেকে এবং এই অমরা থেকে কিছু হরমোন নিঃসৃত হবে। এর ফলে কি হবে, জরায়ুটা সংকুচিত হবে এবং জরায়ুটা যখনই সংকুচিত হবে তখন ব্যথা বেদনার সৃষ্টি হবে এবং ক্রমবর্ধমান বেদনাকে, এই যে ব্যথা বেদনা শুরু হবে জরায়ু সংকুচিত হলে, এইটাকে বলা হয় কি লেবার পেইন বা প্রসব বেদনা। এবং এক সময় ভ্রূণটা দেহের বাইরে চলে আসবে, এক সময় ভ্রূণটা দেহের বাইরে নির্গত হবে এবং একটা শিশু ভূমিষ্ঠ হবে। এভাবেই একটা ভ্রূণের বিকাশ সম্পূর্ণ হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অনেক মজার কিন্তু একটা পড়া। আমাদের ছেলে মেয়েদের অনেক কৌতূহল থাকে যে আসলে বয়ঃসন্ধিকাল কি, এরপরে হচ্ছে প্রজনন তন্ত্র, এসব নিয়ে অনেক মানে আগ্রহ থাকে। আসলে এটা একটা মজার পড়া। আমরা কেউ এমন না যে আমরা কেউ কৌতূহলী না, আমরা সবাই কৌতূহলী, সবারই জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রজনন সংক্রান্ত রোগ। আমাদের বইয়ে একটা রোগ সম্পর্কে দেওয়া আছে, সেটা হচ্ছে কি এইডস। সেটা কি এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ এটা হচ্ছে UNAIDS এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বর্তমানে প্রায় 2,30,00,000-এরও বেশি এই রোগী আছে, এই রোগে আক্রান্ত মানুষ আছে। আর এটা মূলত 164টি দেশে ছড়িয়ে পড়েছে এবং HIV অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম ভাইরাস অর্থাৎ HIV ভাইরাসের আক্রমণে মূলত এই এইডস রোগটি হয়। এবং এখনো এই এইডস রোগের কারণে কি হয়, আমাদের দেহে যে শ্বেত রক্তকণিকা আছে এটা কমতে শুরু করে। অর্থাৎ এর ভেতরে যে শ্বেত রক্তকণিকা আছে, এই শ্বেত রক্তকণিকা এবং আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় এর পরিমাণ কমতে থাকে। আর কমার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়। এবং এখনো পর্যন্ত এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো কোনো ঔষধ এখনো পর্যন্ত, মানে এই ভাইরাসের বিরুদ্ধে বাড়ানোর মতো কোনো ঔষধ এখনো তৈরি হয় নাই। তাই এইটা যদি হয় তাহলে মৃত্যু অনিবার্য। তবে এই রোগটা অনেক দিন দেহের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। মূলত এই রোগটা কিভাবে হয়, এই রোগের লক্ষণগুলো কিরকম লক্ষণ এবং এই রোগের কারণটা আসলে কি, ধরো পুরুষ এবং মহিলার অনিরাপদ যৌন মিলন। আবার মনে করো তুমি আমরা অসুস্থ হয়ে গেছি কিংবা কেউ অসুস্থ হয়ে গেছে, রক্তের প্রয়োজন, কিংবা সেই রক্তটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে না নিই, আবার রক্তটা ঠিকই নিয়েছি কিন্তু এই একটা সিরিঞ্জ বারবার ব্যবহার করা হয়েছে, যে সিরিঞ্জটা
আইভির রক্ত নেওয়া হয়েছে, সেটা আবার আমরা দ্বিতীয়বার ব্যবহার করেছি কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন না করে ব্যবহার করেছি, এই কারণেও হতে পারে। এই কারণে এই রোগটা মূলত হয়। এক কথায় সিরিঞ্জ, সুচ, দন্ত চিকিৎসা এইভাবে ওটা ছড়াতে পারে, যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে। তারপর আবার হচ্ছে এইডস আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ যদি আর একটা ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়, এইভাবেও ছড়াতে পারে। আর এই রোগের লক্ষণ কি, মানে ধরো তোমার সর্দি হয়েছে, এই সর্দিটা যেন ছাড়তেই চাইবে না, এটাই বেড়ে যাবে, তোমার ওজন কমতে থাকবে, তারপরে খাওয়ায় অরুচি আসবে, জ্বর জ্বর ভাব হবে, পাতলা পায়খানা হতে পারে, শুকনো কাশি হতে পারে, মুখমণ্ডল খসখসে হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে লক্ষণ। আর প্রতিরোধের উপায় হচ্ছে আমাদের নিরাপদভাবে চলতে হবে, যৌন মিলন নিরাপদভাবে করতে হবে, রক্ত নিলে রক্ত যদি আমরা নিই কারো কাছ থেকে, তাহলে সেই রক্তটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নিব আমরা, এবং সচেতন হব। এটাই হচ্ছে আমাদের প্রতিরোধ ব্যবস্থা, যেহেতু এর কোনো ওষুধ নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আমরা অধ্যায়টা আজ মোটামুটি শেষ করতে পেরেছি। আমরা সামনের দিন নতুন একটা অধ্যায় নিয়ে কাজ করব, নতুন একটা অধ্যায় আলোচনা করব। আমি আশা করছি সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, এবং আমি তোমাদেরকে আবারও বলছি, ক্লাসটা তোমরা দেখবে এবং ক্লাসটা নিজেরাও দেখবে এবং শেয়ার করে দিবে, তাহলে তোমার অন্যান্য বন্ধু বান্ধবীরা দেখতে পারবে। হয়তো অনেক দূরে আছে, দেশের আর এক প্রান্তে, তোমার সাথে তার ভালো সম্পর্ক, সেও এই ক্লাসটা দেখতে পারবে এবং সেও কিছুটা উপকার পাবে। তোমরা তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখবে। আর সবাই বাসায় থাকবে, সাবধানে থাকবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। মাস্কের বিকল্প কিছুই নেই আমাদের। আর আমাদেরকে সুস্থ থাকতে হবে, বাঁচতে গেলে সুস্থ থাকতে হবে। আর আমরা সবাই বাঁচতে চাই, পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, সবাই বাঁচতে চাই। যদিও মৃত্যু আমাদের অনিবার্য, কিন্তু আমরা যতদিন বাঁচবো আমরা সচেতনতার সহিত উপরওয়ালার ইচ্ছায় ভালোভাবে যেন বাঁচতে পারি, এই শুভ কামনা এবং এই দোয়ায় আমার জন্য তোমরা দোয়া করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।